রাত উপহাবার কত দেরি পাঞ্জেরি, তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ, একাকী কোথাও আহত পাখির শোক, ছলো ছলো চোখে এলোমেলো করো ঢেউ। আমার কবিতা আবৃত্তির ঝোঁক তো সবসময় মল্লিক ভাইয়ের কবিতা ভালো লাগতো, নজরুল, ফররুখ, এটা আমাদের আসাদ বিন হাফিজ ভাই, কবি মোশাররফ হোসেন খান, পরবর্তীতে আবু তাহের বিলাল। বাংলাদেশ বেতারে এখন পর্যন্ত কতগুলো নিউজ পড়েছেন, কি অ্যাপ্রক্সিমেট কোনো সংখ্যা কি মনে আছে? এটা বলা তো মুশকিল, বহু পড়েছি। ডক্টর আজম ওবায়দুল্লাহ মরহুম রাহমাহুল্লাহ, উনি তখন সিপি ছিলেন। উনি বললেন যে তোমাকে সাইমুমে কাজ করতে হবে। মানে সাইমুমে আপনি তো একজন আবৃত্তি শিল্পী হিসেবে ইন করলেন, এবং এরপরে আপনি একটা পর্যায়ে সেখানে হচ্ছে পরিচালক পর্যন্ত। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। নজরুল হলো আমাদের জাতীয় জাগৃতির প্রথম সেনানায়ক। ফতোয়া দিলাম কাফের কাজীও, যদিও শহীদ হইতে রাজিও। নজরুল এটা আক্ষেপ করে বলেছেন। ওই সময় ওলামারা তাকে কাফেরও ফতোয়া দিয়েছে। আমরা যেন বিনয়ী হই, সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ চিত্তে মাথা হেট করি যেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনপ্রিয় আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী এবং কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদ। অনুষ্ঠানের পক্ষ থেকে মাহমুদ ভাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনি দীর্ঘদিন ধরে আমাদের দেশের কবি এবং কবিতা, আবৃত্তি, সংবাদ উপস্থাপনা ইত্যাদি মিডিয়া জগতের নানাবিধ ক্ষেত্রে আপনি ভূমিকা রাখছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। সব কিছু মিলিয়ে আপনাকে নিয়ে আমাদের তরুণ প্রজন্ম জানতে চায়, আপনার কাছ থেকে শিখতে চায়। তো সেজন্য বেসিক্যালি আপনাকে আজকের আমাদের আমন্ত্রণ করা, এবং আপনার কাছ থেকে আমরাও জানতে চাই আসলে কিভাবে আবৃত্তি শিল্পী হিসেবে আপনি কাজ করছেন এবং একই সাথে সংবাদ উপস্থাপনার মতো কাজ করেছেন, এবং প্রত্যেকটা ফিল্ডে আপনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। সব কিছু মিলিয়েই মূলত আমাদের জিজ্ঞাসা আপনার কাছে। একদম শুরু করব আপনার বাল্যকাল দিয়ে। আপনার জন্ম কোথায়? জি আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে আপনার এখানে আসতে পেরে। তো আপনাদের এই আয়োজনটা আমার ভালো লেগেছে। আমি দু একটা এপিসোড দেখার সুযোগ হয়েছে। আমার জন্ম হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায়, আচ্ছা, অজপাড়াগা বলা চলে, যেটাকে কান্দি ইউনিয়ন। খুবই আমাদের এলাকার হিন্দু অধ্যুষিত এলাকা তো ছিল, এখন পার্সেন্টেজটা একটু কম বেশি হয়েছে। তো ওখানে আমাদের হিন্দু ভাই বোনেরা বলতেন যে এখানে ভগবানের চোখ পড়ে না, এমন একটা কথা বলতেন, এত অনুন্নত ছিল। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওখানে পাঠিয়েছেন। আমার আব্বা ওখানের চেয়ারম্যান ছিলেন, সর্বশেষ উপজেলা অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। আচ্ছা। এরপরে ছাত্র জীবন আমার কেটেছে মানে প্রাইমারি স্কুল, ওখান থেকে মাদ্রাসায়, তারপরে ইউনিভার্সিটি। এগুলো কি স্কুল মাদ্রাসা সব কি গ্রামে ছিল? না, আমার মানে অনেকটা হাফ প্যান্ট পরে আর কি মাদ্রাসা জীবনে যাওয়া। সেটা ছিল টুঙ্গিপাড়া থানায় গিমারডাঙ্গা নামে একটা মাদ্রাসা ছিল। সেখানে আমাকে আমার এক ওস্তাদ, উনি আমাকে চিন্তা করলেন, আমার আব্বাকে মামা বলতেন। আচ্ছা, বললেন মামা আমি ওকে মাদ্রাসা নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমার আম্মা ইন্তেকাল করেছেন ছোটবেলায়। আচ্ছা, আব্বাও আমাকে প্রচুর সময় দিয়েছেন। আব্বাও ইন্তেকাল করেছেন, 8-10 বছর হয়ে গেল। তো আব্বা ভাবতেন যে মাদ্রাসাই দেই, যেহেতু তাদের গ্রামের মানুষ এবং এলাকার মানুষ সবাই বলে যে চেয়ারম্যানের একটা ভালো ছেলে। সেই হিসাবে আব্বাও মানে ওনারও মনে ইচ্ছা জাগলো, আল্লাহ রাব্বুল আলামিন। তাই মাদ্রাসা আমার ওস্তাদজি হাফিজ মাওলানা ওয়ালিউল্লাহ, উনি আমাকে নিয়ে গেলেন, ওখানে ভর্তি করালেন। আচ্ছা। এই তো ওখানে কেমন কিছুদিন পড়ার পরে আবার শর্ষিনাও কিছুদিন পড়েছি। আচ্ছা, তো বেশ উত্থান পতন ছিল। এবং শর্ষিনাতেও ওস্তাদজি উনি ওখানে নিয়ে গিয়েছিলেন। এরপরে যখন আবার মাদারীপুরে চলে আসি,
আচ্ছা। মাদারীপুরে খামারবাড়ি মাদ্রাসা, নাম শুনে থাকবেন, আপনার বাড়িতে শরীয়তপুরে। জি, জি। খামারবাড়ি মাদ্রাসাতে আমি ওখান থেকে দাখিল করা, আচ্ছা। এবং আপনাদের দোয়ায় ওখানে মাদারীপুর জেলায় 85-এর কথা বলছি, 1985 সাল। তো মাদারীপুর জেলায় দাখিলে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, এটা মাশাআল্লাহ। মজার কাহিনী আছে, সেটা যদি সুযোগ হয় বলবো। এই তো ওখান থেকে আবার আলিম করে দেন ঢাকায়। মানে ওই মাদ্রাসা থেকে আলিম করেছেন। মজার কাহিনীটা কি আসলে? মজার কাহিনী হচ্ছে, আব্বা আমাকে বললেন তুমি যদি দাখিল, দ্যাট মিনস আব্বা তো আলিয়া মাদ্রাসা, তো উনি বললেন যে তুমি যদি ফার্স্ট ডিভিশন পাও তাহলে তোমাকে একটা ফনিক্স সাইকেল দেবো। আচ্ছা, আচ্ছা। আমাকে সারপ্রাইজ করলেন। তো আমি তো মহা খুশি। তো ছোটবেলায় যা হয় যে একটা পুরস্কারের হোপ পাওয়া গেলে তখন হয়তো মানে কি বলে গিয়ারটা বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, এবং আমার মনে আছে মাদারীপুর জেলায় ফার্স্ট হয়েছিলাম, ফার্স্ট ডিভিশন 2টা পেয়েছিলাম অবছর মাত্র। আচ্ছা। টোটাল জেলায় 2টা ফার্স্ট ডিভিশন ছিল, 2টাই খামারবাড়ি থেকে, এবং আমি জেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো আব্বা ঠিকই ফনিক্স সাইকেল দিয়েছিলেন। এতটুকুই থাকি এখানে। আচ্ছা, এরপরে আলিম শেষ করে এরপরে আমি তো ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি। আমার গ্রামের এক চাচা, ওই যেরকম ওস্তাদজির কথা বললাম, ওনারও টার্গেট ছিল যে চেয়ারম্যানের ছেলেটাকে যদি একটু দিনী পরিবেশে নেওয়া যায় বা ইসলামী আন্দোলনের লোকজনদের সাথে একটু সম্পৃক্ত করা যায়। উনি বাংলা কলেজে পড়তেন, এখনো বেঁচে আছেন চাচা যান, আমাদের গ্রামের চাচা, আবার মামাও হয় এখন, পরবর্তীতে মামা হয়েছে, মান্নান কাকা, ওনার নামটা শ্রদ্ধার সাথে বলছি। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে এমন একটা ম্যাচে তুলে দিলেন যেখানে সবাই হচ্ছে ইসলামী ভাবধারায় গড়ে উঠছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করছে। তো ওখান থেকে আর কি এই তো পরিবেশ মানে শুরু আর কি, যাত্রা অনেকটা আনুষ্ঠানিকভাবে এখান থেকে শুরু আর কি। আচ্ছা, আচ্ছা। কোন সাবজেক্টে ভর্তি হলেন তখন? আমি ইসলামিক স্টাডিজে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলাম। কত সেশনে? এটা হচ্ছে 92-3-4 এরকম। আচ্ছা, আচ্ছা। এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই, এরকমই হবে আশেপাশে। আচ্ছা, আপনি যে মানে শিল্প সাহিত্য চর্চা করেন, এটা কি আপনার ছাত্র জীবন থেকেই? হ্যাঁ, এইখানে মজার ব্যাপার হলো ছাত্র জীবন থেকে তো অবশ্যই, নাহলে তো হয় না। ওই যে আব্বাজান যে সাইকেল দিলেন, পাশাপাশি আরেকটা জিনিস বললাম, আব্বা আমার তো একটু শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁক আছে, তো আপনি যদি একটা টেপ রেকর্ডার কিনে দেন তাহলে আমি আমার নিউজ পড়ার খুব শখ বেতারে। আচ্ছা। ম্যাগাজিন তো করতাম ছাত্র জীবনে, রেডিওতে শুরু হয়েছে, মহানগর নামে একটা অনুষ্ঠান ছিল, এখনও আছে মহানগর। আজকে ট্রেন কোথায় যাবে, কোথায় কি ছাড়বে, কখন ছাড়বে ইত্যাদি বলা হতো। ওই ম্যাগাজিন অনুষ্ঠানটা এখনও আছে। তো ওই অনুষ্ঠান আপনি তখন শুনতেন? আমি শুনতাম এবং পরবর্তীতে ওখানে ঢুকেই গেলাম। আচ্ছা। বলি আপনার, যদি ওই ছাত্র জীবন যে ম্যাচে উঠলাম আমি মিরপুর লালকুঠিতে, সেখানে আমার যে দায়িত্বশীল যিনি ছিলেন নুরুল আমিন ভাই, খুব পান খেতেন ভাই। আচ্ছা। ওনার বাড়ি হচ্ছে পটুয়াখালী ওদিকে, বরিশালে। তো উনি আমাকে বললেন যে বাইজিদ ভাই, আপনি তো মানে কবিতা সাহিত্য সংস্কৃতির প্রতি ঝোঁক, সাইমুম শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে, নাম শুনেছেন নাকি? ওরা রমজানে একটা সার্কুলার দিয়েছিল, ওরা শিল্পী নেবে। আচ্ছা। তো আপনি এখানে করেন, নাম রেজিস্ট্রেশন করেন বা ফর্মালিটি যা যা আছে। উনি আমাকে নিয়ে আসলেন কাজী অফিস লেনে, আচ্ছা, সামি অফিসে, রমজান মাসের আগের কথা বলছি। তো নিয়ে আসলেন, ওখানে আমাকে অডিশন নেওয়া হলো, অনেকের মতন আমাকে অডিশন নেওয়া হলো। অনেক লম্বা কাহিনী শর্ট করছি। আচ্ছা। তো অডিশনে নিলেন, এই ভাইবা বডি কে কে ছিলেন বলি, সবাইকে আপনি চিনবেন। চৌধুরী গোলাম মাওলা, আচ্ছা, চট্টগ্রামের ভদ্রলোক, নাট্যকার, আবৃত্তি শিল্পী, চট্টগ্রাম বেতারে নিউজও পড়তেন একসময়। তারপরে ছিলেন সাইফুল্লাহ মানসুর ভাই, তারপরে মোয়াজ্জেম হোসেন মঞ্জু, এখন গভর্নমেন্ট জব করে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। তারপরে ছিলেন হচ্ছে সালমান আল আজামি। আচ্ছা, আচ্ছা। এই সমস্ত বিশিষ্ট গুণীরা, ওনারা ইন্টারভিউ নিলেন, আমাকে মোটামুটি সিলেক্ট করলেন। আচ্ছা, এই তো শুরু আর কি। এই হলো আমার এই ময়দানে কালচারাল ফিল্ডে যাত্রা শুরু, ফুল গিয়ারের সাথে আর কি, বিশ্ববিদ্যালয় লাইফে এসে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, এবং সেটা সাইমুমের হাত ধরে, সাইমুমের মাধ্যমে।
আচ্ছা সাইমুম আচ্ছা, হচ্ছে। মানে তখন কি মানে গান করতেন না আবৃত্তি করতেন? আমি মূলত অডিশন দিলাম আবৃত্তি শিল্পী হিসাবে। তো আচ্ছা, গানও আমি করতে পারতাম, কিন্তু একক শিল্পী হিসাবে আসলে আমি নিজেই বুঝতাম যে আমি একক শিল্পী হিসাবে ফিট না। ওকে, আমি কোরাস অনেক গান করেছি, সাইমুমের অনেক ক্যাসেটে আমার কণ্ঠ আছে কোরাসে, আচ্ছা। বাট আমি একক শিল্পী হিসেবে, ভোকালিস্ট হিসাবে নয়। কিন্তু আবৃত্তি উপস্থাপনা ওই সাইমুম থেকেই মূলত শুরু আনুষ্ঠানিকভাবে। এই তো। আর এমনিতে পেশাগত জীবনে আপনার যখন পড়াশোনা শেষ হলো, পেশাগত জীবনে আপনি আসলে কি মানে কোন কর্ম দিয়ে শুরু করলেন আপনার পেশা? আমার যখন মাস্টার শেষ হয়ে গেল সাইমুমের শেষের দিকে, আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, দ্যাট মিনস আমরা মাদারীপুর থেকে ঢাকায় আসছিলাম। আবার একটু পিছনের দিকে গল্প। তো এটা হলো সাইমুম জীবনের ভিতরই মাদারীপুরের যিনি ওই সময় দায়িত্বশীল ছিলেন ছাত্রদের, জি, উনি জি। আর আমি আসছিলাম একসাথে। আচ্ছা, তো আসা আমাদের গাবতলী ওই যে মিরপুর, যেটা বলে মাজার রোড, হ্যাঁ, ওখানে আমাদের ট্রাকে আমাদেরকে মেরে দিল। ইন্নালিল্লাহ। তো মিশুক ছিল তখন, আপনার মনে আছে কিনা, 3 চাকার মিশুক গাড়ি মিশুক। ছিল, সিএনজি আসার আগের কথা, তখন মানে তো সিএনজি। বেবি ট্যাক্সি এই জাতীয়? বেবি ট্যাক্সির আরেকটা ভার্সন ছিল, মিশুক বলতো ওটাকে। আচ্ছা। 3 চাকার, এটা সামনের দিকে সরু ছিল, পিছনে 2 চাকা। হুম। এই মিশুকে আমরা ছিলাম, শীতের দিন, ভোর রাতে এসে নাইট কোচে আসলাম। তো ওখানে আমাদেরকে অ্যাক্সিডেন্ট করলো। যাই হোক, এটার কারণে আমাকে সাইমুম থেকে দ্রুত বিদায় নিতে হলো, তাও 2 বছর দায়িত্ব পালন করার পরে। আমি দেখলাম যে আমি তো আসলে দায়িত্ব পালন করতে পারছি না। আমি দায়িত্বশীলদের বললাম যে এটার যে পরিশ্রম করতে হবে এই সময় তো আমি দিতে পারলাম না। আপনি কি তখন সাইমুমের পরিচালক ছিলেন? তখন অলরেডি পরিচালক আমি। আমি একটু ধারাবাহিকভাবে হচ্ছে না, একটু আগে পরে হয়ে যাচ্ছে। আচ্ছা, অলরেডি তখন তো সাইমুমের পরিচালক, 2 বছর আমার রানিং পার হয়ে গেছে। আচ্ছা। তখনকার ঘটনা এটা। ও এটা আনুমানিক কত সালের দিকে? এটা হলো 94 এর কথা। আমি 93-4 2 সেশন সাইমুমের পরিচালক ছিলাম। আচ্ছা। এবং অনেক সাইমুম, সেই হিস্ট্রি বললে তো আপনার কয়েক এপিসোড লাগবে সাইমুমের এই 2 বছরের গল্প বললে, আলহামদুলিল্লাহ। মানে সাইমুমে আপনি তো একজন আবৃত্তি শিল্পী হিসেবে ইন করলেন, ইন করলাম। এবং এরপরে আপনি একটা পর্যায়ে সেখানে হচ্ছে পরিচালক পর্যন্ত গেলাম। আপনি গেলেন। এবং সাইমুমের যে সকল পরিচালক ছিল আমি তো দেখি সবাই খুবই লিজেন্ডারি পার্সোনালিটি আলহামদুলিল্লাহ। এই কালচারাল সেকশনে। সো আপনি সেখানে একজন, এবং এই সময়কালীন আপনারা যে সময়টাতে ছিলেন, বিশেষ করে 80-র দশকে বা 90-র দশকের শুরুর দিকে, 90 এই সময়ের বিশেষ কোনো গল্প কি আসলে মনে পড়ে যেটা মানে আপনাকে খুব নাড়া দেয়? এই সময় আসলে সাইমুমের জীবনে অনেক স্মরণীয় ঘটনা আছে। কোনটা রেখে যে কোনটা বলি, আমি বলি আপনাকে। আমি তখনও সাইমুমের দায়িত্বে আসিনি। তো একটা উৎসব হচ্ছে, সাইমুমের নাট্য উৎসব হতো বছরে 3 দিন ব্যাপী শিল্পকলা একাডেমিতে। আচ্ছা, তো নাট্য উৎসবে তখন আমাদের উদ্বোধনী সেশনের চিফ গেস্ট ছিলেন বিচারপতি আব্দুর রহমান চৌধুরী আচ্ছা। মরহুম। জি, জি। উনি চিফ গেস্ট ছিলেন। তো উপস্থাপক কে হবে সেটা নির্ধারণ হয়নি। তো কে করবে তখন চৌধুরী গোলাম মোল্লা ভাই, ওনারা মানসুর ভাইরা সবাই ছিলেন। সাইমুর তৎকালীন যারা দায়িত্ব অতীতে পালন করেছেন বা রানিং যারা, সবাই ছিলেন। কি করা যায়? তো মৌলা ভাইয়ের কথাই মনে পড়ে। উনি আমাকে বললে, বাইজিৎ মাইক্রোফোনে জানতো আপনি, ডায়াসে পাঠালেন, তাই এই লাইনগুলো একটু পড়েন। আচ্ছা। তা আমাকে যা বলতে বলা হলো আমি বললাম। তো উনি লাভ দিয়ে বললেন যে মানসুর পেয়ে গেছি, বা সালমান পেয়ে গেছি। আমি এক্স্যাক্টলি মনে নাই ওই সময় মানসুর ভাইকে বলছিলেন না সালমান, যে কোনো একজনকে বলে আমি পেয়ে গেছি, উপস্থাপক পেয়ে গেছি। আচ্ছা, এই যে কিন্তু আমার উপস্থাপনাটাও মঞ্চে দিয়ে শুরু এইভাবে। আল্লাহ, আমি জানি না যে এইভাবে এই প্ল্যাটফর্মে আমার উপস্থাপনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এটা ট্রায়াল বেসিসে। আচ্ছা। এবং আমি সেদিনকে আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায়, খারাপ করিনি, ভালো করেছিলাম আলহামদুলিল্লাহ। এবং এত বড় অনুষ্ঠানে এটা আমার একটা স্মরণীয় ঘটনা। এবং এটা আমি আবেগতাড়িত হই অনেক সময়। তারপরে রেডিওর কথা বললাম যে মহানগরের ম্যাগাজিন উত্তর, এটার তো অডিশন নাই তারা, সেখানে আমি একবার অডিশনে টিকে গিয়েছিলাম। মানে ফার্স্ট অডিশনেই? হ্যাঁ। ওকে। নিউজের ক্ষেত্রে যদি বলেন, সেটা আবার অনেক লম্বা কাহিনী। সেক্ষেত্রে নিউজে কিন্তু আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আচ্ছা। ওই যে আব্বার কথা বললাম না, আব্বা আমাকে একটা টেপ রেকর্ডারও দিয়েছিলেন, সনি ছোট টেপ রেকর্ডার ছিল, ওটা কিনে দিতে। আমি করতাম কি, যেহেতু ম্যাগাজিন করেছি, আমার এখন গোল হচ্ছে আমি নিউজে যাব। ম্যাগাজিন এখন ভাল লাগে না। আচ্ছা। নিউজ পড়বো, তো কি করা যায়, আমি প্র্যাকটিস শুরু করলাম।
এবং ওই আমি 5 মিনিটের নিউজ রেকর্ড করে টেপ রেকর্ডারে ওইটা আবার হাতে লিখতাম। আচ্ছা। লিখে লিখে ওইটা আবার ওই 5 মিনিটের নিউজ আবার 5 মিনিটে আমি পড়তে পারছি কিনা আমি সেটা আবার রেকর্ড করে শুনতাম। মানে নিজেরটাই নিজেই রেকর্ড করে শুনতাম এবং 5 মিনিটে আমার হচ্ছে কিনা, এইভাবে আমি প্র্যাকটিস করেছি। এই গল্প কেন বলছি, যারা দর্শক দেখবেন, বিশেষ করে তরুণরা, কোনো কিছু করতে হলে বা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে আমরা যেটা লেগে থাকতে হবে আমাকে, এই লেগে থাকাটা আমরা পারি না। অনেক সময় ছন্দপতন ঘটে যায়, একটু করলাম আবার ছেড়ে দিলাম, না এটা না। আপনি যদি কোনো মঞ্জিলে মাকসুদে পৌঁছতে চান তাহলে কিন্তু আপনার লেগে থাকতে হবে। আপনি আর মাদ্রাসা, আমরা যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, আমিও, একটা কথা আছে মান জাদ্দা ফাওয়াজাদা, তাই না? যে চেষ্টা করে সেই পায়। আল্লাহর সাহায্য তো অবশ্যই লাগবে। তো আমি অডিশন দিলাম ওখানে, নাম ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন দিলাম, আমাকে ডাকা হলো 1 বার 2 বার 3 বার। প্রথমবারে 350 ছেলে মেয়ে আমরা অডিশন দিয়েছিলাম। এটা কি বাংলাদেশ বেতারের কথা বলছি। 350 ছেলে মেয়ে অডিশন দিলাম, সেখান থেকে 40 জনকে প্রাথমিক বাছাই করলো, কিন্তু আমাকে রাখলো না। আচ্ছা। আমি কিন্তু হতাশ হইনি, আমি জানি যে আমাকে হতে হবে। আমি প্র্যাকটিস অব্যাহত রেখেছি। দ্বিতীয়বার ডাকলো, সেবারও আমাকে বাদ দিল। তৃতীয়বার ডাকলো, আমি তখনও আশাবাদী যে আমাকে নিতে হবে, আমি কি খারাপ করেছি আমাকে বলতে হবে তাদের। তা আমি জানতাম যে কি কারণে আমাকে বাদ দেয়, এটা কিন্তু আমি ওখান থেকে ইনফরমেশন পেয়ে যেতাম। একজন ওয়েল উইশার তো থাকেই সব জায়গায়, তাই না? তো তখন থেকেই তো দাড়ি টাড়ি ছিল, ইয়াং বয়সে, তখন দেখতে শুনতে মনে হয় আরো একটু ভালো ছিলাম। এখন তো বুড়ো হয়ে গেছে, পেকে গেছি, এখন অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ। তো আমাকে তারা কিছু সন্দেহ করতো, এটা কোনো ইসলামিস্ট লোকজন হবে, তাকে নেওয়া যাবে না। যারা ছিল তাদেরকে আল্লাহ মাফ করুক, অনেকে মারা গেছেন, কেউ কেউ বেঁচে আছেন। তো আমি তৃতীয়বারে কিন্তু আলহামদুলিল্লাহ টিকে গেলাম। এবং তৃতীয়বারে আমাকে ওখানের যে ভদ্রলোক মারা গেছেন, ইঞ্জিনিয়ারিং সেকশনে ছিল, লিয়াকত ভাই, উনি আমাকে ফোন দিয়ে বললেন, বাইজিদ ভাই মিষ্টি খাওয়াতে হবে, এবং বললো যে আপনার নাম তো 1 নম্বরে দেখলাম। আমি বিশ্বাস করেন, আমি অনেক দিনের সাধনার পরে আমি তখন 2 রাকাত নফল পড়েছিলাম। মাশাআল্লাহ। নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যে চেষ্টা করলে রেজাল্ট দাও। আমার এটা একটা গোল ছিল আমার জীবনের জন্য, এবং আলহামদুলিল্লাহ এখনো পড়ছি। এবং সেটা 1992 এর দিকে। হ্যাঁ, এটা 93 সালের 93 এবং সেই থেকে আপনি এখনো পর্যন্ত বাংলাদেশ বেতারে আছি। মাঝখানে আবার তো ছন্দপতন ছিল, মাঝখানে তারা শিডিউল দিত না, ওই পলিটিক্যাল কারণেই ছিল। প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে বলা হয়েছে শিডিউল না দেয়া যাবে না ইত্যাদি। মানে ঠিক যেই কারণে আপনি প্রথম দিকে অডিশনে ঠিক ছিলেন না, ঠিক অনেকটা এই কারণেই তারা আবার দহাই দিল যে প্রাইম মিনিস্টার। আমি বললাম যে ঠিক আছে, আপনার তাহলে আমাকে একটু একটা লিখিত দেন যে এই কারণে আপনাকে শিডিউল দেওয়া যাবে না। তো বললেন, না ভাই, এটা পারবো না, আমি চাকরি হারাবো নাকি আপনাকে দিয়ে। তা আমি তখন তো বুঝলাম। একই সাথে আমার এক্সটার্নাল, এবং আমি তো আউট যেটা আন্তর্জাতিক পর্যায়ে যেটা টেলিকাস্ট হয় সেটাও করতাম রাতের বেলা, ট্রান্সক্রিপশন সার্ভিস থেকে যেটা যায়, সেখানেও নিউজ পড়তাম। এই 1-2 দিনের ব্যবধানে ওখান থেকেও বাদ দেওয়া হলো আমাকে। তো এই 24-এর পট পরিবর্তনের পরে আবার তারা যোগাযোগ করলো, এবং আমি আমার সেই কাগজ শো করলাম যেখানে আমাকে গ্রেডিংয়ে যে আমার এ গ্রেডে আমাকে উন্নতি করা হয়েছে সেই লেটারও আছে। সেটা যখন দিলাম তখন তারা আমাকে স্কেডিউল দিয়েছে, এবং এখনও প্রতি শুক্রবার রাত 8:30টায় পড়ছি, আলহামদুলিল্লাহ ন্যাশনাল নিউজ পড়ছি। আচ্ছা, গ্রেট। এমনিতে বাংলাদেশ বেতারে এখন পর্যন্ত কতগুলো নিউজ পড়েছেন? কি অ্যাপ্রক্সিমেট কোনো সংখ্যা কি মনে আছে? এটা বলা তো মুশকিল। বহু পড়েছি। আগে তো 5 মিনিটের পড়তাম, তখন শুরুর দিকে তো লোকাল নিউজগুলো দিত। আস্তে আস্তে 2টার সময় যে ন্যাশনাল নিউজগুলো 5 মিনিটে আসতো। পরে যখন এ গ্রেডে উন্নতি হলাম তখন থেকে আমাদের 15 মিনিটের, তখন এক সময় ছিল 15 মিনিট, 10 মিনিট ছিল আগে, তারপরে 15, এখন 20 মিনিটের নিউজ হয়। এবং এই 20 মিনিটে আমরা 2 জন পড়ি, 2 জনকে পড়তে হয় ভাগ করে। তাই ফার্স্ট হাফে আমাকে পড়তে হয়, যেহেতু সিনিয়র হিসেবে আমাকেই দেয়, আর গ্রেডিং এর ব্যাপারটা থাকে, এভাবে চলছে আর কি। মানে সংখ্যাটা কি আনুমানিক আসলে 1000-10 না, এত হবে না হয়তো, তবে কয়েক হাজার তো অবশ্যই।
কারণ মাঝখানে এই আপনি যে সংখ্যা বলছেন এটা ছাড়িয়ে যেত যদি মাঝখানের এই গ্যাপটা না হতো। 15-16 বছর 15, যদি। হ্যাঁ 15-12 বছর। হুম, হুম, হুম। প্রথম দিকে 96-এ কিন্তু পড়েছি, ওই সময় আমাকে ঝামেলা করেনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দ্বিতীয়বার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন হুম, হুম, হুম। তখন থেকেই ঝামেলাটা শুরু করলো আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং তাহলে আপনি বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে আপনার পেশাগত জীবনটা শুরু করেছিলেন। না, পেশা তো এটা পেশা না, এটা একটা মজা, এটার আনন্দ এনজয় করা। আমার ছাত্র জীবন শেষে আমি মূলত কাজ শুরু করি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের একটা প্রতিষ্ঠান ছিল স্পন্দন নামে, আচ্ছা, স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, নাম জি, শুনে জি। থাকবেন, যেখান থেকে ইসলামী গানগুলো বের হতো অডিও, হুম, হুম, হুম। পরবর্তীতে সিডি। হুম, হুম। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মরহুম রাহেমাহুল্লাহ, ওনার যে অডিও ক্যাসেটগুলো এই প্রতিষ্ঠান থেকে কিন্তু বাজারজাত হতো হ্যাঁ, হ্যাঁ। সারা বাংলাদেশে গুরুত্ব, বিশেষ করে চট্টগ্রামের তাফসির মাহফিল 5 দিনের। সিএইচপি যেটা হ্যাঁ, আর কি। সিএইচপি যেটা, সিএইচপি হলো প্রডিউসিং প্রতিষ্ঠান, আচ্ছা। আর পরিবেশক হিসাবে স্পন্দন জি, জি, এই জি। প্রতিষ্ঠানটা। এবং স্পন্দন প্রচুর কাজ করেছে ইসলামী অঙ্গনে। হুম, হুম, হুম। স্পন্দনের ভূমিকা আসলে, এটা ইতিহাস লেখা শুরু হলে এটাকে বাদ দিয়ে কেউ ইতিহাসে আগাতে পারবে না, এত কাজ করেছে স্পন্দন। তো প্রথম এর মাঝে কিন্তু আরো গল্পে তো আসলে কথার নাম লতা বলে না। সাইমুমের জীবনেই কিন্তু আমার সরকারি চাকরি হয়েছিল। আচ্ছা, মানে যখন আপনি সাইমুমের দায়িত্ব পালন হ্যাঁ, করছেন। মাস্টার্স পড়ছি, পড়া তখনও শেষ হয় নাই, হুম, হুম। মাস্টার্স পরীক্ষা দিয়ে ফেলেছি। তখন আমার আমি ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে ইন্সপেক্টর পোস্টে মানে অ্যাপ্লিকেশন করলাম, পরীক্ষা দিলাম, হুম। ভাইভাতেও আমাকে টেকা হলো, আমরা 3 জন সিলেক্ট হলাম। আচ্ছা। আমি ইন্সপেক্টর হিসাবে মানে কয়েক মাস চাকরি করেছিলাম। আচ্ছা, আচ্ছা। এইটা একটু মাঝখানে ব্র্যাকেটে বললাম, নাহলে আবার ইতিহাস হবে আর কি। তো আমাকে বলা হলো, আমি তো কথা বলছি বেশি মনে হয়, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলবেন হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। শিওর, শিওর। আপনার গল্পই তো আমরা আসলে শুনবো আজকে। তো আমাকে বলা হলো যে আমি স্যার যিনি বস ছিলেন এরশাদের সময়, কিন্তু তখন হুসাইন মোহাম্মদ এরশাদের সময়, হ্যাঁ, হ্যাঁ। তো আমার যিনি বস ছিলেন সে সাম আর্মি পার্সন, ব্রিগেডিয়ার জেনারেল। ওকে। উনি বললেন, তুমি কেন চাকরি ছাড়বা? হুম, হুম। তোমাকে আমি ঢাকায় রাখবো, তুমি ডক্টরেট করো, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি ডক্টরেট করো, তুমি আচ্ছা। এখানে আমার সময় দাও। হুম, হুম, হুম। কারণ তারা তো মানে মোটামুটি চেনে আর কি, আর্মি পার্সন, তারা তো বুঝে শুনে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তারা বলে, তুমি কাজ করো, তুমি চাকরি ছেড়ো না, এই চাকরি তুমি কিন্তু পাবা না ভবিষ্যতে। হুম, হুম, হুম। তখন কিন্তু চাকরির এত আকালও ছিল না। হ্যাঁ। আর আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম আসলে তারা মোটামুটি ট্যালেন্ট সবাই, আচ্ছা, টিকে ছিল যে 3 জন, এবং ভাইবা বোর্ডে ছিলেন ইসলাম ইউনিভার্সিটির ভিসি স্যার ছিলেন তৎকালীন, আচ্ছা। অনেক গুণীজনরা ছিলেন। হুম, হুম, হুম। উনি আমাদের ওই ব্রিগেডিয়ার স্যার ছিলেন। তো তারা আমাদেরকে পছন্দ করলো এবং রাখলো। তো আমি কিন্তু ওই যে সাংস্কৃতিক কাজ করতে হবে, আমাদের দায়িত্বশীলরা যারা ছিলেন, হুম, হুম, যে একসাথে অনেক কাজ করব, আমাদের অনেক ড্রিম, হুম, হুম। ইসলামী সংস্কৃতির জন্য আপনার ভূমিকা রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি বলে টলে। তো বলল, আমার আব্বাকে বললাম, আব্বা এই তো ঘটনা, তো এখন কি করি? আব্বাও বললেন যে তুমি লেখাপড়া তো এখনো শেষ হয়নি, আরও পড়াশোনা করো, আরও ভালো চাকরি হবে। হুম, হুম, হুম। আব্বাও যখন এই মত দিলেন তখন আমি রাজি হয়ে গেলাম, চাকরি ছেড়ে দিলাম, আচ্ছা। রিজাইন লেটার দিয়ে চলে আসলাম। কিন্তু আপনারা জানেন যে সরকারি চাকরি হওয়া যেরকম সহজ, যাওয়াটা কিন্তু কঠিনও আছে। আমাকে বাড়ির ঠিকানায় চিঠি পর্যন্ত গেছে যে আপনি আগামী 3 মাসের মধ্যে জয়েন করেন। আচ্ছা। তারপরে ওটার কোনো উত্তরই দিইনি, তখন তো তারা বাধ্য হয়ে। এই মাঝখানে আর একটু গল্প বললাম আর কি। আচ্ছা বাজিদ ভাই, আপনি সিএইচপি বা স্পন্দনের সাথে কাজ করেছেন। সিএইচপি নিয়ে মাঝে মধ্যে আমরা একটা সমালোচনা দেখি, বিশেষ করে আল্লামার যে মাহফিলগুলো, সেই মাহফিলগুলোর কপিরাইট নিয়ে আমরা আসলে এই ধরনের একটা প্রবলেম দেখি। এইটার কি আসলে কোনো সমাধান হয়েছে? এটা আসলে সমাধান কৃত জিনিস। এই যারা জানেন না, যে সমস্ত বন্ধুরা, তারা এটা এই ফাসাদটা তৈরি করছেন। আচ্ছা। এবং এটা নিয়ে ওনার ছেলেদের সাথে, যিনি সিএসপির কর্ণধার সাইফুল্লাহ মানসুর ভাই, মাসুদ সাইদি আমাদের ছোট ভাই, ওর সাথে আলাপ হয়েছে, শামীম ভাইয়ের সাথে আলাপ হয়েছে, তাদের সাথেও এটা নিয়ে খোলামেলা কথা হয়েছে ওনার। এবং যারা জানেন না তারাই পরিবেশটাকে ঘোলাটে করেছেন। এটা হয় কি, এইটার সত্যটা কিন্তু হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। আচ্ছা। বিকজ সিএইচপি কিন্তু তাদেরকে ওই সময়ের হিসেবেই বড় একটা অ্যামাউন্ট দিয়ে এই সত্যটা কিনে নেওয়া। আচ্ছা, আচ্ছা।
বুঝতে পেরেছেন মানে তো? সমাজ কল্যাণ পরিষদ পরিষদ থেকে থেকে কেনা, হ্যাঁ এটা কিন্তু সাইদি সাহেবের ইয়া না, কারণ সাইদি সাহেব তো হলো ব্যক্তি, উনি হলো একটা আর্টিস্ট, হ্যাঁ তাই না, এখানে আর্টিস্ট। আর প্রডিউসার প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আচ্ছা তাদের থেকে যখন উনি লিখিত নেয়, ওনার কাগজপত্র সব আছে তো, মানে সিএসপি লিখিতভাবে কিনে হ্যাঁ নিয়েছে হ্যাঁ, এটা কিনে নেওয়া হতো এবং তার বিনিময়ে বড় একটা অ্যামাউন্ট তখনই দিতে হতো আচ্ছা আচ্ছা সমাজ কল্যাণ পরিষদ, এবং ইভেন কি ঢাকা সমাজ কল্যাণ পরিষদকেও। আচ্ছা তো এগুলো তো সিলেট গুরুত্বপূর্ণ যে মাহফিলগুলো হতো, সেই মাহফিলগুলো তো সিএসপি করতো। আচ্ছা আচ্ছা তো এই যে একটা ভুল বোঝাবুঝি এবং এটা নিয়ে ওনাকে যেভাবে লোকেরা ব্লেম দিয়েছেন, আমি তো খুব আহত হয়েছি। দু একটা বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা নেগেটিভলি লিখেছেন, সেই সমস্ত বন্ধুদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসা রেখে বলেছি, আপনারা যদি সেই লেখালেখি না করে মানসুর ভাইয়ের সাথেই কথা বলতেন, তাহলে জিনিসটা সহজেই, যারা অনেকে বুঝতে পেরেছেন তারা কিন্তু পরে সরি বলে ওনার সাথে ইয়া করেছেন। কিন্তু এটা এখন তো মোটামুটি সলিউশন হ্যাঁ হয়ে এখন গেছে। এটা নিয়ে তেমন কথা নেই, তবে একটা আপিল অনেকের পক্ষ থেকে আমরা দেখি, সেটা হচ্ছে যে আল্লামার মাহফিলগুলো অনেকেই নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আপলোড করতে চান, সেই ক্ষেত্রে যে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় সিএসপি থেকে, এইটাকে কি আসলে মানে উঠিয়ে নেওয়া যায় কিনা? এটা তো ভাই, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন আছেন, এটা হলে কি এখানে সিএসপি থেকে দেওয়া লাগে না, অটো আইডি জেনারেট করা যার থাকবে বা যার এখানে মনিটাইজেশনটা আগে হবে, সেখান থেকে অটোমেটিক আমি যদি আপনার কোনো কন্টেন্ট আমি আপলোড করি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে, জি আপনার কাছে কিন্তু আমার কাছে কিন্তু অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসবে, বিকজ আপনি মনিটাইজেশন করেছেন আগে জিনিসটা। আচ্ছা আচ্ছা এটা কিন্তু সিএসপি যে দেয়, আপনি যদি আপলোড করেন আপনাকে যে দেয়া হয় তা না, এটা অটোমেটিক জেনারেট হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ভাই, আপনি যখন মনে করেন আপনি তাফসির লিখেছেন একটা, আপনার তাফসির আমি প্রচারের জন্য এটাকে আমি এবার রিপ্রিন্ট করতে পারি, আপনি কি এটা অ্যালাউ করবেন? এটা করা যায় না, করা যায় না। ব্যাপারটা এইভাবে নেন আপনি, রাইট এইভাবে যদি আপনি নেন তাহলে কিন্তু জিনিসটা সুরাহা হয়ে যায়, হ্যাঁ এটা নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। বিষয়টা এইটাই, আর কিছু না। তারপরেও উনি বলেছেন যদি কেউ আপনারা এটা করতে চান, বিশেষ করে সাংগঠনিকভাবে কেউ যদি ওনাকে এটা বলেছে, উনি কিন্তু ছেড়ে দিয়েছেন। ও গ্রেট এই বিষয়গুলো শুধু শুধু যারা না জেনে এই কাজটা করেছেন, আমি তার প্রতি জুলুম করা হয়েছে, সাইফুল্লাহ মানসুর ভাইয়ের প্রতি এটা জুলুম করা হয়েছে, যারা এই মানে ব্লেমগুলো দিয়েছেন। অকথ্য লেখালেখি হয়েছে যেগুলো আমাকে আহত করেছে। আমিও এটা নিয়ে দু একটা মানে স্ট্যাটাস দিয়েছি, কথা বলেছি যে আপনারা এটা তো ইতিহাস জানেন না বলে এই কথাগুলো বলছেন। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন আমি বললাম সিম্পল কথা, ভাই আমি এটা করতে চাই। বিশেষ করে উনি সাংগঠনিক প্ল্যাটফর্ম থেকে যখনই বলা হয়েছে, উনি কিন্তু সবাইকে এটা ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনি ব্যক্তি, আমি এটা হলো ওনার কিভাবে, আমি সত্যটা কিনেছি হলো সমাজ কল্যাণ পরিষদ থেকে। আপনি কেন এটা করবেন? আপনি কিসের দাওয়াতি কাজ করবেন? এই দাওয়াতি কি কাজে হবে, মানুষের কোনো কাজ দিবে, যেটা আপনার ওয়েটাই হচ্ছে অনৈতিক, অন্যায়ভাবে হচ্ছে? উনি কিন্তু চাইলে সিএসপি থেকেও কিন্তু শেয়ার করতে পারেন। হ্যাঁ, সেটাই করবে, শেয়ার করবে। আপনার দাওয়াতি কাজ সেভাবে করেন, রাইট কারণ এখানে অনেক শ্রম, এখানে আমরা অনেক লম্বা, এদিকে তো বেশি আমাদের সাবজেক্ট না, ওটা ওদিকে না আগাই। আর তো এই জন্য আমার মনে হয় ওটা এখন সুরাহা হয়ে যাওয়ার পথে। কেউ যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটাও আশা করি মিটে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আপনি সংবাদ পাঠের পাশাপাশি আপনার যে মূল যে আপনার আনন্দের জায়গা বা ভালো লাগার জায়গা আবৃত্তি শিল্পী, এইটাকে আসলে আপনি এক্সিকিউট করলেন কিভাবে, কোন ফিল্ডে? এটা হলো কি ভাইয়া, এটা তো হলো কি, আমরা তো যেহেতু সাইমুম করেছি, তার আগে সাইমুমের আগে কিন্তু মাঝখানে আমি বিপরীত উচ্চারণ নামে একটা সাহিত্য সংগঠন ছিল, সেটারও দায়িত্ব পালন করতে হয়েছে সাইমুমের একেবারে ইমিডিয়েট আগে। বিপরীত উচ্চারণ সাহিত্য সংসদ, এটারও আমি পরিচালক ছিলাম। আচ্ছা, তো সেখানে আমি 6 মাস কি 7 মাস দায়িত্ব পালনের পরপরই আবার আমাকে ডক্টর আজম ওবায়দুল্লাহ মরহুম রাহমাহুল্লাহ, আল্লাহ রাবুল আলমিন ভাইকে খুব দ্রুত নিয়ে গেলেন এবং আমাদের চোখের সামনে থেকে, উনি তখন সিপি ছিলেন, উনি বললেন যে তোমাকে সাইমুমে কাজ করতে হবে, হুট করে একদম। তো কেন? আমি তো শিল্পী মানুষ না, আমি সাইমুমে কেমনে এত বড় সংগঠনে, না তুমি করবা, তুমি পারবা। আমার মনে আছে কলাবাগানে উনি যেখানে থাকতেন, আমাকে ডেকে নিয়ে আমাকে একটা টি শার্ট গিফট করলেন, বাইরে থেকে কোথাও থেকে আনছে। আচ্ছা, টি শার্ট গিফট করে বললেন যে এটা পড়ো, মিষ্টি খাও,
আর এখন থেকে সাইমুমে কাজ করতে হবে, ডিসিশন দিয়ে দিলেন। আচ্ছা। তারপর তো পরবর্তীতে মানসুর ভাই তখন কালচারাল সেক্রেটারি হুম, হুম, হুম। কেন্দ্রীয়। তো এইভাবে আর কি ওনারা দুইজন মানে পরামর্শ করে, আমি যদি দুষ্টামি করে বলি ষড়যন্ত্র করে আমাকে, আমি সে অশিল্পী মানুষ, আমাকে শিল্পীদের নার্চার করার জন্য দায়িত্ব দেওয়া হলো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যে 2 বছর দায়িত্ব পালন করেছি, সাইমুমের অনেক একটা বন্ধাত্ম এসে গেছিল। ওনারা সম্ভবত ওই কারণেই আমার মতন এই অযোগ্য ব্যক্তিকে ওখানে নিয়েছিলেন। এই বন্ধাত্বটা দূর করার জন্য আল্লাহর আমাকে এই গোলামকে যে যোগ্যতা দিয়েছেন, চেষ্টা করেছি। এবং আপনাকে বলি, সাইমুমের অফিস ভাড়া ডিউ ছিল কয়েক মাসের, হুম, হুম, হুম। সাইমুমের মার্কেটে কিছু লেনদেন ডিউ ছিল, সাইমুমের ছোট অফিস ছিল, হুম, হুম। কাজী অফিস লেনের মসজিদের কর্নারে যে রুমটা সৃষ্টি, মানে একদম জন্ম থেকে ওখানে সাইমুমের অফিস, বা তার আগে এলিফ্যান্ট রোডের দিকে কখনো মল্লিক ভাই থাকতে ছিল। এরপরে সাইমুমের বড় অফিস নেওয়া হলো। আলহামদুলিল্লাহ সেই সব কাজগুলো কিন্তু আল্লাহ তার এই গোলামকে দিয়ে করিয়েছেন। আমরা এই ছোট্ট রুম থেকে বড় একটা অফিস নিয়েছিলাম। প্রফেসর গোলাম আজম সাহেবের ছোট ভাই অধ্যাপক বুয়েটের টিচার ছিলেন, ওনার বাসার নিচতলার ফ্লোরটা পুরো আমরা নিয়েছিলাম। আচ্ছা, এবং আচ্ছা। আলহামদুলিল্লাহ ওখান থেকেই বড় বড় দায়িত্বশীল এখানে আসতেন, এবং অনেক কিছু শশাস পরবর্তীতে ওখানেই সৃষ্টি হয়, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস। এখানে এখানে আমরা যারা ছিলেন দায়িত্বশীল, হামিদুর রহমান আজাদ হুম, হুম, হুম। তখন দায়িত্ব পালন করতেন, আমাদের দায়িত্বশীল ছিলেন। এস্টার্ন মানে কি যেটা বলে সহসভাপতি ছিলেন আচ্ছা। ছাত্রদের। তো উনি মূলত এই শশাসের মূল চিন্তাটা ওনার কাছ থেকে আসে, আচ্ছা, এবং আচ্ছা। এইটা পরবর্তীতে সবাই মিলে করা হয় এই অফিস থেকেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা। আপনি যখন সাইমুমের দায়িত্বে ছিলেন, মানে আপনার ছাত্র জীবনে আপনি আসলে কোন কবিতাগুলো বেশি আবৃত্তি করতেন আসলে? আমার কবিতা আবৃত্তির ঝোঁক তো সবসময় মল্লিক ভাইয়ের কবিতা ভালো লাগতো, নজরুল, ফররুখ, এই তো আমাদের আসাদ বিন হাফিজ ভাই, হুম, হুম, হুম। এই সমস্ত কবি, মোশাররফ হোসেন খান, পরবর্তীতে আবু তাহের বেলাল। আবু তাহের বেলাল ভাই তো গানে বেশি জাকির আবু জাফর এখন ভালো লিখছেন যারা, এদের কবিতাগুলোকেই আমরা বেশি আবৃত্তি করতাম। আমরা একসময় কিন্তু কি বলবো, তুমুল বৃন্দ আবৃত্তি হতো আমাদের ওই সময়, আচ্ছা। এবং আমরা গীতে আলেখ্য টাইপের অনুষ্ঠান করতাম হুম, হুম, প্রেস ক্লাব, বিভিন্ন হলে। এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, হুম, হুম। এখানে দারুণ দারুণ গীতে আলেখ্য করেছি, আচ্ছা, বৃন্দ আচ্ছা। আবৃত্তি করেছি। তো তখন এগুলো মানে দারুণ মার্কেট ছিল মানে ওই সময়ই। কিন্তু এখন আমাদের এখানে বৃন্দ আবৃত্তিটা কমে গেছে, হুম, হুম, হুম। আগের তুলনায় কমে গেছে। এখন একক আবৃত্তি হচ্ছে, অনেকেই করছে এখন। হুম, হুম, হুম। আমাদের পরে মুস্তাফিজুর রহমান মুস্তাক, আহসান হাবিব খান। জি, জি। আহসান হাবিব খান তো এখন খুব ভালো করছে। এই আহসান হাবিব খান, এই ছোট ভাইটা আমাদের, আমি যখন সাইমুমে তখন কিন্তু আমাদের, আমি যেভাবে একটা ওয়ার্কশপ থেকে আসলাম, হ্যাঁ। এই আহসান হাবিব খান সেই ওয়ার্কশপ থেকে আমি পেয়েছি, ও, এবং মুস্তাফিজুর রহমানকেও এই ওয়ার্কশপ থেকে পাওয়া আমার সময়। আচ্ছা, আচ্ছা। এবং আলহামদুলিল্লাহ মশিউর রহমান এসে ধরা দিল, সে আমার কাছে, মানে ধরা দিল মানে কি, আমার কাছে মানে কি সাইমুমের কাছে ধরা দিল। আচ্ছা। সে আর এক মজার কাহিনী। মালিবাগ মোড়ে আমরা একটা প্রোগ্রাম করছি, সিরাতের একটা প্রোগ্রাম, হামনাত সন্ধ্যা হচ্ছে, আচ্ছা, আচ্ছা। লোকালি একটা অর্গানাইজেশন আয়োজন করেছে। হুম, হুম, হুম। ওখানে এসে লম্বা করে সিমসাম লম্বা চড়া একটা ছেলে ব্যাগ ব্রাশ করে আচ্ছা, এসে বললো, ভাইয়া আমি ফরিদপুর থেকে আসছি, আমি অনেক ভালো গান করতে পারি, আমার একটা গান গাইতে দেন। আচ্ছা, আচ্ছা। তা আমি মানে একদম বললাম, ডিরেক্ট বলল। একদম, ও তো এরকমই হ্যাঁ। কথাবার্তা খুব স্ট্রেট কাট বলে। আচ্ছা। তা আমি বললাম যে ভাই এটা তো একটা স্কেডিউল করা প্রোগ্রাম, আপনি আমাদের অফিসে আসেন, আমরা আপনার গাইতে যদি পারেন ভালো, আমরা ইনশাল্লাহ আপনাকে সুযোগ দেব। হুম, 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 হুম। তারপরে সে ঠিকই আসলো, সে তখন হলে থাকতো। হুম, হুম। আমি বললাম, আপনি কি হলে থাকবেন না মেসে থাকবেন? হলেই থাকবেন, আপনার তো গলা ভালো। একটু ফাটা ফাটা ছিল তখন গলাটা। আচ্ছা, আচ্ছা। তো না, আমি তাহলে আপনার যদি এখানে জায়গা দেন তাহলে এখানে আসবো, যে আমি গান গাইতে পারবো। তার গান গাওয়ার তো ঝোঁক ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো সে হল থেকে আমাদের মানে সাইমা অফিসে চলে আসলো। এই তো মশিউর রহমানের এই দিকে যাত্রা শুরু। এবং তারপরে মল্লিক ভাইয়ের সাথে বর্ষা, মানসুর ভাইয়ের সাথে কত গান লেখা হলো, সুর দিল। হুম, হুম, হুম। আস্তে আস্তে সুর দিতে দিতে দেখা যায় মশিউর রহমান তো এখনো হাজার হাজার গানের সুরকার, জি, জি, জি। আলহামদুলিল্লাহ। এই আর কি।
বাজিদ ভাই একটু আপনার আবৃত্তি শুনতে চাই। আচ্ছা। তো বেসিক্যালি শুরু করব হচ্ছে আপনি ছাত্র জীবনে যে আবৃত্তিগুলো মানে সর্বাধিকবার করতেন সেই জায়গাটা থেকে শুরু করতে চাই। এরপরে সমসাময়িক সময়ে কোনগুলো আপনি বেশি আবৃত্তি আচ্ছা। করছেন, কোনগুলো অনেক বেশি পাঠকরা বা শ্রোতারা তারা আসলে অনেক বেশি পছন্দ করে সেগুলো শুনবো। একটু ছাত্র আচ্ছা। জীবনে যেটি অনেক বেশি আপনি করতেন। হ্যাঁ, ছাত্র জীবনে আসা ঠিক আছে। আমরা তাহলে মল্লিক ভাইয়ের কবিতা একটা করি শুরুতে। জি, জি, শিওর। মল্লিক ভাইয়ের একটা বিখ্যাত কবিতা, তুমি কি এখন? এটা গানও হয়েছে, মানসুর ভাই সুরও দিয়েছেন পরে। এটা গীতি কবিতার মতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ, একাকী কোথাও আহত পাখির শোক, ছলো ছলো চোখে এলোমেলো কর ঢেউ, তুমি কি এখন সরাহত কোনো লোক? তুমি কি ভেবেছ সূর্যটা ডুবে গেছে? তুমি কি ভেবেছ নেই আর কোনো আলো? তুমি কি ভেবেছ শিলীভূত হয়ে আছে অনন্ত এক আকাশের ঘন কালো? রাত্রির পরে সকাল যে ফিরে আসে, সে কথা জানো কি তুমি? শেষাবধি কোনো লোকালয় উদ্ভাসে, দৃঢ় পদভারে পার হলে বনভূমি। মানুষের নামে যারা কলঙ্ক, তারা মানে পরাভব। যোগ গুণ ভাগ নিয়ে তো অঙ্ক, বিয়োগ নয় তো সব। তবুও তুমি কি উঠে দাঁড়াবে না আজ? বুক টান করে নামবে না পথে আর, পাড়ি জমাবে না আকাশের শাহবাজ, ছিড়বে না টুটি দুরন্ত ঝঞ্ঝার। একটু আঘাতে সিংহের বাড়ে ক্ষোভ, একটু আঘাতে বাঘ ছাড়ে হুঙ্কার, একটু আঘাতে জ্বলে ওঠে বিক্ষোভ, বজ্র সভায় বিদ্যুৎ বারতার। এসব খবরে তুমি কি হও না দ্বিগুণ উৎসাহী কোনো পুরুষোত্তম কেউ, অথবা কেবল নিজেকে করছ খুন, বিষের পাত্রে স্বেচ্ছায় তুলে ঢেউ? হতাশ হয় না জেহাদের জঙ্গিরা, হতাশ হয় না কোনো খাঁটি বিপ্লবী, হতাশ হয় না শহীদের সঙ্গীরা, বুকে নিয়ে ফেরে ইমানের দুন্দুভি। চলে অবিরাম চিরমুজাহিদ বীর, সত্যের পথে সেনানী অকুত ভয়, ছিঁড়ে ফেলে দিয়ে নিরাশার জিঞ্জির, শেষের দিলির মানে নাকো পরাজয়। এখনো এখানে মাদানির খুন মাখা শহীদ মালিক, এখনো এখানে শুয়ে মানুষের মনে কোরআনের ছবি আঁকা। তবু কেন তুমি পড়বে বন্ধু নুয়ে? তোমার সামনে তিতুমির আছে, আছে তো খানজাহান, হাজী শরীয়ত আছে, আরো কাছে আছে শাহজালাল অম্লান। নূর কুতুবুল আলম যেখানে, প্রেরণার প্রিয় মহাপুরুষের নাম, কিসের ভাবনা তোমার সেখানে, বরং চেতনা আরো করো উদ্দাম। বখতিয়ারের ঘোড়ার শব্দ ওই, লোকালয়ে যেন অবিকল শোনা যায়। তাই কি আমিও দুই কান পেতে রই, 17 সওয়ার কবে আসে দরজায়? তুমি কি এখন স্বপ্ন বিভোর কেউ, মুক্তপক্ষ কোনো বিহঙ্গ শ্লোক, রংধনু চোখে ছুঁয়ে যাও যত ঢেউ? তুমি কি এখন জাগরিত কোনো লোক? দুর্বল ভীরু আনে না দিনের জয়, খানিকে বিপদে ভয় কাঁপা তার কাজ। দুর্বল ভীরু আনে না দিনের জয়, খানিকে বিপদে ভয় কাঁপা তার কাজ। ইমানের তেজে পৃথিবীর বিস্ময়, শুধু সেই পারে গড়তে হেরার রাজ। তবে তুমি ছুটে চলো বেগে, আরো বেগে বন্যার মতো দুরন্ত দুর্বার, চলো তাকবীর জোরে, আরো জোরে হেকে, পড়ে থাক পিছে পচা লাশ মুর্দার। ফ্যান্টাস্টিক। আলহামদুলিল্লাহ। কি চমৎকার। শক্তিশালী কথা, কি শক্তিশালী কথা। জাযাকুমুল্লাহ। চমৎকার, চমৎকার। মল্লিকের আসলে মানে তার কথা, তার গান অসাধারণ। অসাধারণ। এবং গানের মধ্যে যে আসলে মানে দাওয়াতি কাজ করা যায়, কোরআন এবং হাদিসের মেসেজ যে আসলে গানে গানে দেয়া যায় বা কবিতায় দেয়া যায়, আল্লাহু আকবার। চমৎকার। জাযাকুমুল্লাহ।
আপনার সাথে তো মল্লিক ভাইয়ের একটা ভালো মানে সম্পর্ক ছিল আসলে। অনেক গভীর সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ। ওনার স্নেহাশিস পেয়েছি, ওনার বকাও খেয়েছি, সত্য আচ্ছা। কথা যেটা, যেহেতু খোলামেলা কথা হচ্ছে, জি, জি। এবং শিখেছি অনেক কিছু। এবং সাইমুমের যারা দিকপাল ছিলেন, স্পেশালি মল্লিক ভাইয়ের কথা বলতেই হবে। এর পরবর্তীতে স্পেশালি বলতে হয় অধ্যাপক সাইফুল্লাহ মানসুরের কথা, যিনি মূলত যারা হাত ধরে মূলত আমি কাজ শিখেছি এবং এখনও কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে আপনি তো প্রসঙ্গ হয়তো আসবে, যখন ছাত্র জীবন শেষ হলো, তারপরে স্পন্দনটা যখন এক পর্যায়ে কাজ কমে আসলো, তো ওনার যেহেতু উনি আমাকে তো ছাত্র জীবনে বলে আমাকে সরকারি চাকরি ছাড়িয়েছেন, কিন্তু উনি নেপথ্য নায়ক, জি, জি। এবং আব্বার ভূমিকা আছে, ষড়যন্ত্রকারী। আমি যেটা বলেছিলাম। তো আব্বারও ভূমিকা আছে, শুধুমাত্র ওনাকে বলবো না। আব্বা যদি শক্ত থাকতেন তাহলে হয়তো আমি ছাড়া হতো না। আবার যেহেতু শপথের একটা দাবি আছে, সেই ক্ষেত্রে তো দায়িত্বশীলরা বললে তখন আবার নাও বলতে পারতাম না, হয়তো বা, আমি বলছি হয়তো, আল্লাহ ভালো জানেন। তো তারপর উনি বললেন যে আমরা একটা আইপিটিভি করব। আচ্ছা। আমরা এটা চিন্তা করছি পজিটিভলি, মিঠুন ভাই থাকবে, আপনি থাকবেন। শেখ আবুল কাশেম মিঠুন ভাই, মল্লিক ভাইয়ের যিনি একান্ত সহকারী ছিলেন। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র যেটা ছিল, এটার মল্লিক ভাই ছিলেন নির্বাহী পরিচালক, উনি সহকারী নির্বাহী পরিচালক ছিলেন। কারণ আপনি দেখেন শিল্প সাহিত্যের জগতে যত লোক অপসংস্কৃতির কবল থেকে ফিরে ফুললি ইমানদার হয়েছেন, তার মধ্যে শেখ আবুল কাশেম মিঠুন। চলচ্চিত্র থেকে ফিরে এসে যিনি পুরোপুরি ইসলামী আন্দোলনে যুক্ত হলেন এবং সদস্য হিসাবে শপথ নিয়ে দায়িত্ব পালন করেছেন। আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি। উনি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র নামে একটা সংগঠন, যেটার সভাপতি মানসুর ভাই দীর্ঘদিন ছিলেন, প্রায় 1.5 যুগের মতো। আমি ওনার সেক্রেটারি ছিলাম সেখানেও। দেখেন, ওই ছাত্র জীবন থেকে যে শুরু, এই সিলসিলা কিন্তু এখনো অব্যাহত আছে। তো ওই প্যানভিশন ওনার হাত ধরে ওনাদের সাথে দায়িত্বশীলরা মিলে পরিকল্পিতভাবে, তো এর মধ্যে তো আল্লাহর কি ফয়সালা, মিঠুন ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। অসুস্থতা হঠাৎ করে ধরা পড়লো, ইন্ডিয়া গেলেন চিকিৎসার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেলেন, জান্নাতবাসী করুন। তারপরে তো ফুললি দায়িত্বটা আমাকে বলল যে এখন তো আপনাকে দায়িত্ব পালন করতে হবে। তারপরে শুরু হলো প্যানভিশনের যাত্রা। আমার সাথে মাহবুব মুকুল, এখন যিনি সিইও হিসাবে আছে, দিগন্ত টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ছিল সে, এখন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সে কিন্তু সভাপতি। জাকিউল হক জাকি, এরা তো আমাদের ছোট ভাই। এদেরকে তো আমরা মানে অনেকটা বাই প্ল্যানই যেভাবে দায়িত্বশীল করেন আর কি, সেভাবে উঠে নিয়ে আসা। তো সেই মাহবুব মুকুল এখন দেখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের দায়িত্ব পালন করছে। তো প্যানভিশন এইভাবে শুরু হলো, এবং আমরা তো প্যানভিশন আপনি জানেন, সুরের আহ্বান নামে একটা অনুষ্ঠান আছে, তারপরে জ্ঞান জিজ্ঞাসা নামে একটা অনুষ্ঠান আছে প্রশ্ন উত্তরের, অনেক অনেক প্রোগ্রাম কিন্তু প্যানভিশন করছে। এবং এখানে তো এখন মনে হয় প্যানভিশনের প্রায় 3 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার। এটা বিগ একটা পরিমাণ। এটা ইসলামিক কন্টেন্ট নিয়ে আমাদের ওখানে এরকম খুব কম আছে। এবং একটা ফুললি, যদিও আইপিটিভি, কিন্তু কাজ করা হচ্ছে। যখন দিগন্তটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু প্যানভিশন টিভিটা ওই ভ্যাকান্সিটাকে ফুলফিল করার জন্য একটা মোক্ষম সুযোগ করে দিল। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশ বিদেশে যত দর্শক শ্রোতা আছে, তারা কিন্তু খোরাক কিছুটা হলো পাচ্ছেন ওখান থেকে। তারপর ওইটাকে এস্টাবলিশ মোটামুটি 4 বছর পার হয়ে এটাকে অনেক ঘষা মাজা করে করে আল্লাহর মেহেরবানিতে একটা পর্যায়ে আসলো। তখন আমি যেহেতু উত্তর এলাকার বাসিন্দা, ঢাকা ডিসিএন, ঢাকা সিটি নর্থের ম্যান পাওয়ার, তো সেই হিসাবে আমার উত্তরের দায়িত্বশীলরা বললেন যে আমরা ছোটদের নিয়ে কিছু করতে চাই, স্পেশালাইজড কিছু করতে চাই, স্পেশালি বাচ্চাদের নিয়ে। তো তারপরে প্যানভিশনের তো যে গল্প বলছিলাম, যে প্যানভিশনের দায়িত্বশীলরা অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন, এটা আমার জন্য বড় একটা দোয়ার বিষয় ছিল। তো এরপরে কিডস ক্রিয়েশন নামটাও বাছাই করা হলো, অনেক নাম খোঁজা হলো, কি নাম হবে। দায়িত্ব তো আমার উপরেই ছিল। তো অনেকের সাথে পরামর্শ করে পরে আমার পরিবারের ছেলে মেয়েদের সাথে আলাপ করলাম। তো এই নামটা মূলত আমার ছেলের প্রস্তাব ছিল, কিডস ক্রিয়েশন। তো কিডস ক্রিয়েশন টিভি,
তো আলহামদুলিল্লাহ এটা সবাই পছন্দ করলেন, হুম। যে নামগুলো আসছে তার মধ্যে এটাই। জি। তো কিডস ক্রিয়েশন আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি, এখানে লাইভ অনুষ্ঠান সপ্তাহে 3টা হচ্ছে। হুম, হুম। সবচেয়ে বেশি যেটা আমরা করছি যে বাংলাদেশেই প্রথম 3D সিরিজ আচ্ছা, আচ্ছা। আব্দুল্লাহ নামে একটা কার্টুন সিরিজ করছে, আব্দুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি সার্চ দিলেই পাবেন। আমাদের এখানে ইংলিশও আমরা বাংলা যেটা করছি সাথে সাথে ইংলিশ ডাবও করে দিচ্ছি। হুম, হুম, হুম। ওটার জন্য আলাদা কার্টুন চ্যানেলই আছে, কিডস ক্রিয়েশন কার্টুন নামে। আচ্ছা। এবং আমরা আপনি একটা এই ইনফরমেশনটা আপনাকে দেই যে এই সিরিজে একটা নাশিদ করেছি আমরা, খুব জনপ্রিয় একটা নাশিদ, সেটা হচ্ছে আলিফুন বা হ্যাঁ, তাউনসা। হ্যাঁ, হ্যাঁ, খুবই আপনি জনপ্রিয়। শুনে খুশি হবেন যে এটা আমাদের এই 3Dতে এটা আমাদের কয়েকটা চ্যানেলে আছে, তো 2-3টা চ্যানেল সব মিলে 80 মিলিয়ন প্লাস ভিউ। মানে এই একটা 80 নাশিদ, মিলিয়ন? একটা 80 মিলিয়ন প্লাস আচ্ছা। ভিউ আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ কিডস ক্রিয়েশন এই 5 বছরে আমরা বয়স পা দিয়েছি, হুম, হুম, হুম। তো চলছে। এবং আলহামদুলিল্লাহ নানা রকমের অনুষ্ঠান এখানে বাচ্চারাই করে উপস্থাপনা, নানাবিধ অনুষ্ঠান করছে, লাইভ অনুষ্ঠান, গানের আছে, প্রশ্ন উত্তরের আছে, কিডস হেলথ আছে, আচ্ছা। আঁকা আঁকির অনুষ্ঠান আছে, রান্নার অনুষ্ঠান আছে, আচ্ছা। সব রকমের প্রোগ্রাম মানে বাচ্চাদের জন্য আসলে যা যত যা রকমের প্রোগ্রাম দরকার, প্রয়োজন হয় দরকার, সবগুলোই হ্যাঁ। জি, রেখেছেন। জি। একটু বাজিদ ভাই জানতে চাই যে আসলে আপনি তো আবৃত্তি করেন এবং সেখানে নিশ্চয়ই আমাদের জাতীয় কবি কাজী নজরুলের সাথে আপনার একটা মনস্তাত্ত্বিক সংযুক্ত অবশ্যই আছে। অবশ্যই। একটু কি নজরুলের সাথে আপনার সম্পর্কটাকে একটু বলবেন এবং অবশ্যই নজরুলের একটা আবৃত্তি আমাদেরকে শোনাবেন। ইনশাআল্লাহ। আমি আপনি যে সম্পর্কের এবং আত্মিক সম্পর্কের কথা বলছেন, আসলে নজরুল হলো আমাদের জাতীয় জাগৃতির প্রথম সেনানায়ক, জি, জি। সাহিত্য সাংস্কৃতিক মুভমেন্টের প্রথম। কারণ উনি যে পরিবেশে ইসলামের কথা বলেছেন, যদিও ওনাকে কবিতায় উনি বলেছেন, ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও। হ্যাঁ। নজরুল এটা আক্ষেপ করে বলেছেন, ওই সময় ওলামারা তাকে কাফেরও ফতোয়া দিয়েছে। কারণ তিনি ছিলেন একটা অন্য পরিবেশে, হিন্দু অধ্যুষিত, এবং বিয়েও করেছিলেন এক হিন্দু ভদ্রমহিলাকে। তো সেটা অন্য আলোচনা যাচ্ছি, কিন্তু তিনি যেভাবে ওই পরিবেশে থেকেও ইসলামের কথা বলেছেন, এটা অসাধারণ ব্যাপার। আমি তাহলে আপনি যেহেতু আবৃত্তির কথা বলেছেন, জি। আমি ওনার এই কবিতা কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটা বহু করেছি, এটা একটু করি আমি। Sure. হ্যাঁ, একটু ব্র্যাকেটে বলি যে নজরুলের ধারাবাহিকতা কিন্তু ফররুখ আহমেদের হ্যাঁ। আবির্ভাব ঘটে, রাইট। এবং ফররুখ আহমেদকে বলা হয় মানবতার কবি, এবং কেউ কেউ বলেন মুসলিম রেনেসার কবি। এর ধারাবাহিকতায় এবার কবি মতিউর রহমান মল্লিক আসলেন, আসাদ বিন হাফিজ আসলেন, মোশাররফ হোসেন খান আসলেন। এই কথাগুলো না বললে আমরা ওনাদের প্রতি বেইনসাফ করব, এই জন্য আমি এই কথাটা আবার একটু টেনে আনলাম আর কি। তো আমি নজরুলের কান্ডারি হুঁশিয়ার একটু করছি। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জওয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু নওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার। গিরিসংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উড়িবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। চমৎকার চমৎকার। আসলে মানে গানে গানেই আপনি দেখেন যে চমৎকার করে কিন্তু তিনি মানে মানবতার গান কিন্তু তিনি গাইছিলেন। আমি অবশ্যই, যেমনটা অবশ্যই। খেয়াল করলাম যে এখানে তিনি হিন্দু কিংবা মুসলিম এটি কিন্তু দেখেন এই যে ভেদাভেদের কথাটা তিনি কিন্তু মুছে দিয়েলেন এখানে, রাইট রাইট। কারণ এখানে তো আমরা সবাই মানুষ, সবাই মানুষ। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। জি জি জি। হ্যাঁ। মাজিদ ভাই, আপনি মানবতার কবি হিসেবে চিহ্নিত করেছেন আমাদের রেনেসাঁর কবি ফররুখ আহমদকে। জি, ফররুখ জি। আহমেদের একটা কবিতা জি, শুনবো। ফররুখ আহমদের একটা কবিতা না, জি একটু জি তাহলে জি। একটু বের করছি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একি ঘনসিয়া জেন্দেগানির বাব, তোলে মারসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, পথহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায়, কোন সীমাহীন দূরে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, একাকী রাতের ম্লান জুলমাত হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সর্বরি। সওদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুধিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয়ভেরি। পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। চমৎকার। বাজিদ ভাই, এভাবে যদি আমরা আসলে শুনতে থাকি তাহলে তো শেষ হবে না। শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। এবং আপনার যে দরাজ কণ্ঠ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে কবিতাগুলো খুবই চমৎকার কবিতা। আমরা আসলে একটু শেষ করতে চাই। আমরা সর্বশেষে আরেকটা আবৃত্তি শুনতে চাই। একটু যদি আপনি আসাদ বিন হাফিজের সেই ঐতিহাসিক যে কবিতার অংশ কবিতাটি বিশেষ রয়েছে। শোনাবো ইনশাল্লাহ। তো সবশেষ কথা বলে ফেলি নাকি আগে? শিওর শিওর। আচ্ছা, সেটা হলো যে আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার সাথে এই খোলামেলা এই কথাগুলো শেয়ার করলাম। দর্শক, আপনারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, হয়তো অনেক প্রশ্নের আনসার আপনারাও পেয়ে গেলেন। ইনোভাকে ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য, আমাকে দাওয়াত করে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা যারা ইসলামী সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গনের জন্য কবুল করেছেন, আমাদের প্রত্যেকেরই উচিত যার যার জায়গা থেকে ভূমিকাটা রাখা। এক্স্যাক্টলি। কারণ যারা ইসলামের বিরোধী শক্তি রয়েছে তারা কিন্তু নানা প্রক্রিয়ায় কাজ করছে। সকল প্রক্রিয়ায় আমরা কিন্তু এখনো ঢুকতেই পারিনি, যদিও তারা বলে যে ওরা অনেক কাজ করছে, আমাদেরকে বিজয়ী প্রতিপক্ষ হিসাবে মানে। আমি কিন্তু জানি যে আমরা যে কি, আমরা তো জানি, তাই না? আমরা কতটুকু এগিয়েছি আমরা জানি, তাই না? আমাদের শূন্যতা, আমাদের কমতিটা আমরা জানি। তো আমরা যারা আছি এই অঙ্গনে যারা কাজ করছি, আমরা অনেকে দেখা যায় যে সেলিব্রিটি বনে যাই। একটু সেলিব্রিটি বনে গেলে
অনেক সময় দেখা যায় যে পা মাটিতে পড়তে চায় না, অথচ আল্লাহ বলছেন ওলা তামশি ফিল আরদি মারহা, তাই না? তো এই কথাগুলো যেন আমরা মনে রাখি, আমরা যেন বিনয়ী হই, সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ চিত্তে মাথা হেট করি যেন, এই বিষয়গুলো যেন আমাদের সবসময় মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইনোভাকে কবুল করুন এবং এরকম পজিটিভ ওয়ার্ক যারা করছেন বিভিন্ন ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে কবুল করুন। আমি তাহলে শেষে অনিবার্য বিপ্লব থেকে খানিকটা শোনাই না? জি জি প্লিজ। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট, গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝোড়ো হাওয়া, টর্নেডো, সাইক্লোন। বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শোঁ শোঁ অশান্ত গর্জন। বিপ্লব মানে আশা, সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমাল্য। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ। অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোনো অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ারদিগার খুলে দেন রহমতের সব কটি বন্ধ দুয়ার, তখন কোনো অভাব আর অভাব থাকে না। উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়, একটি অরক্ত সন্ধ্যা মানেই বেগবান বর্রাক চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল, একটি কৃষ্ণর মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর, একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাস্ত্র, একটি অবাধ্য সমাজ মানেই সামনে নূহের প্লাবন, অনাগত ধ্বংস, আর একটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফখণ্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র। আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে। সে আওয়াজের নিচে হারিয়ে যাবে অ্যাটম ও কামানের ধ্বনি। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে সব কটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং। রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়,
আর বেহেশ থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্তহারী ঘ্রাণময়। আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাজিদ ভাই, আপনি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনতে হয় আপনার আল্লাহু আকবার। আবৃত্তি। আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ মাজিদ ভাই, আপনি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে, ইনোভাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যেখান থেকে যে দেখছেন, আপনাদের প্রত্যেককে, যারা আপনার মূল্যবান টাকায় কেনা নেট খরচ করে আমাদের এই পেঁচাল শুনলেন। যদি কোনো একটি কথা, কোনো একটি জিনিসও যদি আমাদের আজকের এই ইনোভা টক থেকে আপনার জীবনের আমূল পরিবর্তনে ভূমিকা রাখে, তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। সার্থক। সুপ্রিয় দর্শক, আপনারাও এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতোই নিশ্চয়ই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাজিদ ভাইয়ের কণ্ঠে আবৃত্তি শুনছিলেন, এবং আমি সর্বশেষে এই কথাটি বলতে চাই, যেটি কবি আসাদ বিন হাফিজের কবিতায় বাজিদ ভাই যে অনিবার্য বিপ্লবের আহ্বান জানিয়েছেন, সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করবার আহ্বান জানিয়েই আমরা আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।